আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজা জবের বিশেষ আয়োজন এবং আজকে সাধারণ জ্ঞানের ক্লাসে আমি শাহিন স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সাধারণ জ্ঞানের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব এবং আমরা বরাবরই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করছি, যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে এবং যে টপিকগুলো কনফিউজিং হয়, ভুল হয়, সেরকম টপিক নিয়ে আলোচনা করছি। অনেকগুলো আলোচনা আমি আপনাদের সামনে করেছি। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে আসলে আমাদের জানা দরকার, কেন জানা দরকার, কি জানা দরকার, সবগুলো জানবো। এর আগে একটা ক্লাসে আমি আপনাদের ব্রিটিশ শাসকদের, উপমহাদেশে ব্রিটিশ শাসকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সংস্কার, এই টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ব্রিটিশরা 1757 সালে এদেশ দখলের প্রক্রিয়া শুরু হয় 1757 সালের পলাশী যুদ্ধের মাধ্যমে, এবং তারা এদেশে দীর্ঘদিন শাসন করে 1757 থেকে 1947 সাল পর্যন্ত। এর মধ্যে তারা বিভিন্ন সিদ্ধান্ত নেয়, যেগুলো কোনোটা ব্রিটিশদের মানে উপকার হয়, আবার কিছু কিছু সিদ্ধান্ত ব্রিটিশরা নিজের স্বার্থে নিলেও সেটা মূলত এদেশের মানুষের কল্যাণে আসে। যেমন আমরা পড়েছিলাম বিভিন্ন, যেমন সতীদাহ প্রথা রহিতকরণ আইনের কথা পড়েছিলাম, আমরা আরও অনেকগুলো আইন এবং সংস্কারের কথা পড়েছিলাম। তো ওই ক্লাসটার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটা ক্লাস। ওইটাতে আমরা দেখেছিলাম যে ব্রিটিশরা কি কি সিদ্ধান্ত নিয়েছে, কি কি সংস্কার করেছে এ দেশের জন্য বা তাদের নিজেদের জন্য, তাদের নিজের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। এইবার আমরা দেখব যে ব্রিটিশরা এই দীর্ঘদিন শাসন করলো, তারপরে 1947 সালে ভারতকে অথবা পাকিস্তানকে স্বাধীনতা দিয়ে চলে গেল 1947 সালের 15ই আগস্ট এবং 14ই আগস্ট। যদিও 14 আগস্ট নিয়ে এবার বেশ কিছু বিতর্কের কথা সামনে এসেছে, তো আমরা ওইদিকে যাব না। এখন কথা হচ্ছে যে ব্রিটিশরা এই যে এতদিন দীর্ঘদিন এই উপমহাদেশ শাসন করার পরে তারা ভারত ছেড়ে চলে গেল, এটা কি এমনি এমনি চলে গেল? তাদের কি শাসন করতে আর ভালো লাগছিল না? আচ্ছা, মোল্লা আব্দুল কাদের বলছেন যে স্যার আমি ক্লাসটা মিস করেছি, কীভাবে পাবো? দেখেন, ইংলিশ মজা জব এ নামে একটা ইউটিউব চ্যানেল আছে। যারা এই ক্লাসগুলো, ধারাবাহিক ক্লাসগুলো মিস করছেন বা কোনোটা আবারও আপনার দেখার প্রয়োজন, সেগুলো ওই ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাস একেবারে সুন্দর করে সাজানো আছে। ওইখানে গেলেই আপনি দেখতে পাবেন, ইংলিশ মজা জব ইউটিউব চ্যানেলের নাম। ওখানে গিয়ে আপনি আমার সবগুলো ক্লাস ওইখানে পাবেন, এমনকি অন্যান্য যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর অধিকাংশই ওখানে পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে আচ্ছা, অনেকে সালাম দিয়েছেন, সালাম নেওয়া উচিত। ওয়ালাইকুম আসসালাম এবং শুভ বিকাল। হ্যাঁ, আপনাদেরকেও বিকেলের শুভেচ্ছা। আশা করি যে এই বিকালটা আপনার একটা প্রোডাক্টিভ কাজে ইউজ করবেন আপনি। তো সেটা আমরা দেখি। বলছিলাম যে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে 1947 সালে ভারতকে স্বাধীনতা দিয়ে চলে গেল, কিন্তু তারা কেন এই স্বাধীনতাটা দিয়েছিল? এমনি এমনি চলে গিয়েছিল? তাদেরকে এখানে আর শাসন করতে ভালো লাগছিল না? ব্যাপারটা এরকম নয়। দেখেন, 1757 সালে তারা ক্ষমতা দখল করার পরেই এ দেশের মানুষের তীব্র আন্দোলন, অনেক সময় মানে মাঝে মাঝে প্রায় তারা আন্দোলন বা বিদ্রোহের সম্মুখীন হয়েছে এবং তারা সফলভাবে সেগুলো একটার পর একটা দমন করেছে, এবং সর্বোপরি 1947 সালে গিয়ে সেটা আর হয়তো তাদের সম্ভব হয়নি বলেই তারা এদেশ ছেড়ে চলে গিয়েছে। তো আমরা এই ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো ধারাবাহিকভাবে আমরা দেখব ইনশাল্লাহ। তাহলে ধারাবাহিকভাবে দেখার আগে আপনি হয়তো অনেকভাবে এর আগে আপনি যখন ইতিহাস পড়েছেন তখন ব্রিটিশ শাসন আমল পড়েছেন, বিভিন্ন লর্ডের কার্যক্রম পড়েছেন, ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, কিন্তু আমি আজকে আপনাকে যেই স্টাইলে পড়াটা বলবো, আপনি যদি এই স্টাইলটা ফলো করে এই ক্রম অনুযায়ী সাজিয়ে আপনি যদি এই আন্দোলনগুলো পড়েন, আপনার পক্ষে মনে রাখা সহজ হবে। যারা ইতিহাস পড়েননি তাদের জন্য ইতিহাসের এই বিষয়গুলো মনে রাখা কঠিন। তো যারা ইতিহাস পড়েছেন তাদের কাছে হয়তো সহজ হতে পারে। এইবার আমি প্রথমেই একটা ফ্লো চার্ট আপনাকে দিচ্ছি। সেটা কি?
ব্রিটিশ আমলের আন্দোলন। আমি এখানে বিরোধী বা ব্রিটিশদের পক্ষে এই কথা বলছি না, সরাসরি আমাদের টপিকের নাম হচ্ছে ব্রিটিশ আমলের আন্দোলন। তো এই ব্রিটিশ আমলে কি কি আন্দোলন হয়েছিল, কি ধরনের আন্দোলন, সেগুলোর একটু বিস্তারিত দেখব। ব্রিটিশ আমলের আন্দোলনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, যে আন্দোলনগুলো উদ্দেশ্য ছিল এদেশ থেকে ব্রিটিশদের বিতাড়িত করা, স্বাধীনতা অর্জন করা, এটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। তো ব্রিটিশ বিরোধী আন্দোলন একটা, আরেকটা হচ্ছে সংস্কার আন্দোলন। সংস্কার আন্দোলন কি? এই আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি, বরং নিজেদের আত্ম উন্নয়নের চেষ্টা করা হয়েছে, নিজেদের জাতিগত উন্নয়নের চেষ্টা করা হয়েছে। যেমন দেখেন, আমি কয়েকটা নাম লিখি। যেমন ধরেন আলিগড়ের আন্দোলন, আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলন কি? আলিগড় আন্দোলন হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান, তিনি একজন এই উপমহাদেশের ভারতে জন্মগ্রহণকারী একজন বিখ্যাত মুসলিম চিন্তাবিদ বলা যেতে পারে, সংস্কারক বলা যেতে পারে। তিনি আলিগড়, ভারতের একটা উত্তরপ্রদেশের একটা জায়গার নাম আলিগড়, সেখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং মুসলমানদের শিক্ষিত করে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তো এইটা কি ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল? না, এটা ছিল মুসলমানদের উন্নয়নের আন্দোলন। ঠিক একইভাবে মনে করেন বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়, আমি যদি বলি রাজা রামমোহন রায়ের ভূমিকা বা সংস্কার যদি বলি, তাহলে রাজা রামমোহন রায় এদেশ থেকে সতীদাহ প্রথা বিলুপ্ত করার জন্য আন্দোলন করেছেন। এটি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না। ঠিক একইভাবে হাজী মোহাম্মদ মহসিন, তারপরে হচ্ছে নওয়াব আব্দুল লতিফ, স্যার আমির আলী, এনাদের সংস্কার যদি আপনি ধরেন, আন্দোলন যদি ধরেন, তাহলে এগুলো কিন্তু কোনোটাই ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না। কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন কি ছিল সেটা আমরা দেখি। আজকে আমরা এই সংস্কার আন্দোলন এই অংশটা পড়বো না, আমরা পড়বো মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই জায়গাটা। তো ব্রিটিশ বিরোধী আন্দোলনকেও আমরা আসলে দুই ভাগে ভাগ করে পড়তে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। তার একটি ছিল সশস্ত্র আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে আন্দোলন, বিদ্রোহ, এটাকে আমরা বলছি সশস্ত্র আন্দোলন। এই আন্দোলনেরই, এটাও ব্রিটিশ বিরোধী আন্দোলনই ছিল, কিন্তু এটা ছিল নিরস্ত্র আন্দোলন, মানে অস্ত্র না, হ্যাঁ, অস্ত্র ছাড়াই আন্দোলন, অস্ত্র ছাড়া আন্দোলন হয় পৃথিবীতে, হয়েছে। যেমন মনে করেন অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন, যেমন মনে করেন অহিংস আন্দোলন, ঠিক আছে। তো এইভাবে মনে করেন কি খেলাফত আন্দোলন, আরেকটা আছে খেলাফত আন্দোলন। তো অসহযোগ আন্দোলন এবং অহিংস আন্দোলন, এই দুইটারই জনক ছিলেন মহাত্মা গান্ধী। তার মোটো ছিল প্রথমটা যে অসহযোগিতা করা, ব্রিটিশদের সাহায্য করব না, কোর্ট কাচারি আদালত সকল অফিস বন্ধ হয়ে যাবে, আমরা এদেশীয় যারা তারা কোনো কাজ করব না, অর্থাৎ ব্রিটিশ সরকারকে সহায়তা করব না। দেখেন, ব্রিটিশ শাসনের একটা বড় পরিমাণের জনশক্তি ছিল এই ভারতের সেনাবাহিনীতে বলেন, বিভিন্ন অফিস আদালতে বলেন, সবাই কিন্তু ব্রিটেন থেকে এসে শাসন করেনি। শুধু মূল জায়গাগুলোতে, মূল পদগুলোতে ব্রিটিশরা ছিল, কিন্তু তাদের সহযোগী হিসেবে চাকরি করতো এদেশেরই মানুষ। তো মহাত্মা গান্ধী ডাক দিলেন, আমরা আর সহযোগিতা করব না, এটাই অসহযোগ আন্দোলন। অহিংস আন্দোলন, ব্রিটিশদের আমরা এখানে থেকে তাড়াতে চাই, স্বাধীনতা চাই, কিন্তু সেটা অস্ত্রের মাধ্যমে, প্রাণহানির মাধ্যমে, ক্ষয়ক্ষতির মাধ্যমে নয়, এটা ছিল অহিংস আন্দোলন। এই দুইটা আন্দোলনেরই জনক ছিলেন মহাত্মা গান্ধী। আরেকটা হচ্ছে খেলাফত আন্দোলন, মুসলমানদের খেলাফতকে তুরস্ক বা ওসমানীয় খেলাফতকে টিকিয়ে রাখার জন্য যে আন্দোলন, এটা ছিল খেলাফত আন্দোলন। এই আন্দোলনগুলোর কোনোটাতেই অস্ত্র নিয়ে যুদ্ধ করা হয়নি, কিন্তু এই পাশে যে আন্দোলন, সেই আন্দোলনগুলো অস্ত্র নিয়ে সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, ঠিক আছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় আসলে এতটুকুই। এই জায়গাটাও আমি সংক্ষেপে আলোচনা করলাম, বিস্তারিত আজকে আলোচনা করব না, অন্য কোনো ক্লাসে এই দুইটা পার্ট নিয়ে আমি আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় ব্রিটিশদের বিরুদ্ধে এই সশস্ত্র আন্দোলন, ঠিক আছে।
মোটামুটি 7টা মূল আন্দোলন আমরা পড়বো আজকে, এবং সেই আন্দোলনের প্রভাবে বাংলার কিছু আন্দোলন পড়বো। এর প্রত্যেকটাই ছিল অস্ত্র গোলাবারুদ নিয়ে। তাহলে আমরা দেখি ব্রিটিশদের বিরুদ্ধে এই উপমহাদেশে সশস্ত্র আন্দোলনগুলো কি ছিল, কারা করেছিল সেগুলো। আমরা এই পেজে আমরা 3টা আন্দোলনের কথা দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি। নাম্বার 1, ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন। আমরা আগে এই ফকির আর সন্ন্যাসীর ব্যাপারটা একটু বুঝি। হ্যাঁ, একটা ফকির হচ্ছে ভিক্ষুক, আর আরেকটা ফকিরকে আমরা সহজে আচ্ছা, একটু মনে হয় ইন্টারনেটের সমস্যা হয়েছিল। আপনারা কি দেখতে পাচ্ছেন ক্লাস? একটু যারা আছেন তারা একটু কমেন্ট করে জানান যে ক্লাসটা দেখতে পাচ্ছেন কিনা। আমাদের এখানে একটু ইন্টারনেটের প্রবলেম হয়েছিল, সেজন্য হয়তো মাঝখানে একটু ক্লাসটা আটকে যাওয়ার কথা। আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে যেটা বলছিলাম, প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনটা আমরা পড়ছি, যে ব্রিটিশদের বিরুদ্ধে এদেশে অস্ত্র হাতে তুলে নিয়েছিল কারা, কোন আন্দোলন। তো এই আন্দোলন দেখতে গিয়ে প্রথমেই আমরা পাচ্ছি ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী, এই কথা বলতে ফকির বলতে আমরা দুই ধরনের মানুষকে বুঝি। একটা হচ্ছে যারা ভিক্ষা করে, তাদেরকে আমরা ফকির বলি। আবার আরেকটা শ্রেণী হচ্ছে যারা ভিক্ষা করে না, বরং সাধন করে, সাধক, তাদেরকেও আমরা ফকির বলি। তো ফকির এটা, আর সন্ন্যাসী হচ্ছে এই সাধকই যারা হিন্দু ধর্মের অনুসারী, তাদেরকে বলা হয় সন্ন্যাসী। তো এই ব্রিটিশদের বিরুদ্ধে এদেশে প্রথম সংগ্রাম, প্রথম আন্দোলন, সশস্ত্র আন্দোলন ছিল এই ফকির সন্ন্যাসী আন্দোলন। দেখেন, এটা শুরু হয়েছিল 1760 সালে। 1757 সালে ইংরেজরা পলাশী যুদ্ধের মাধ্যমে এদেশ দখল করলো। কখন? 1757 সালে। আর 1760 সাল মানে মাত্র ইংরেজরা ক্ষমতা গ্রহণের মাত্র 3 বছর পরেই ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, বিদ্রোহ শুরু করলো। কারণ কি ছিল? কারণ ছিল যে ফকিরদের ব্রিটিশরা শাসন ক্ষমতা নেয়ার পরে ফকিরদের এই স্বাধীন চলাফেরার উপরে বিধিনিষেধ আরোপ করেছিল, এবং এই যে মুষ্টি মানে ভিক্ষা গ্রহণকে বেআইনি ঘোষণা করেছিল। আপনি যদি ঢাকা শহরে গুলশান, বনানী এই অঞ্চলে গিয়ে থাকেন, তাহলে দেখবেন যে রাস্তার মাঝে সাইনবোর্ড দেওয়া আছে ভিক্ষুক মুক্ত এলাকা। এটা খেয়াল করেছেন? যারা গুলশানে গিয়েছেন তারা নিশ্চয়ই এটা দেখেছেন। ঢাকার গুলশান, বনানী, বারিধারা, যেটা সম্ভ্রান্ত উচ্চবিত্তরা যেখানে থাকে, এই এলাকাগুলোতে সাইনবোর্ড দেওয়া থাকে ভিক্ষুক মুক্ত এলাকা। তার মানে ওই এলাকাতে ভিক্ষুক যারা, ফকির যারা, তারা ঢুকতে পারে না এবং ভিক্ষাও নিতে পারে না। ঠিক এই একটা ক্যাটাগরিতে এই ব্যবস্থাটাই করেছিল ব্রিটিশ সরকার ক্ষমতা নিয়েই। তারা কি করেছিল? ফকিরদের চলাফেরার উপরে বিধিনিষেধ আরোপ করেছিল, যে ইচ্ছা করলে এই ফকিররা যেখানে সেখানে যাইতে পারবে না, যেখানে সেখানে মাজার খুলে বসতে পারবে না, যেখানে সেখানে মুরিদদের বয়ান দিতে পারবে না, আবার তারা ভিক্ষা গ্রহণ করতে পারবে না। এটা একটা বেআইনি, তাদের কি করতে হবে? কাজ করে খেতে হবে। তো তাদের আসলে জীবন জীবিকার উপরেই হস্তক্ষেপ করলো ব্রিটিশ সরকার। এই জন্যে ফকির সন্ন্যাসীরা 1760 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল। আপনারা 1764 সালের একটা যুদ্ধ, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধ, এই যুদ্ধেও কিন্তু মীর কাসিমের পক্ষে এই ফকির সন্ন্যাসীরা যুদ্ধ করেছিল। ঠিক আছে? তো এই যুদ্ধটা চলে 1760 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত, দীর্ঘ প্রায় 40 বছর ধরে এই আন্দোলন চলে। দেখেন, ফকিরদের নেতা ছিল ফকির মজনু শাহ, ফকির মজনু শাহ। তারপরে ছিল চেরাগ আলী। তারপরে ছিল মুসা
শাহ। এরা ছিল ফকিরদের নেতা, প্রধান নেতা ছিলেন এই ফকির মজনু শাহ। আপনাকে জিজ্ঞেস করবে পরীক্ষায় ব্রিটিশ, আচ্ছা আরেকটু লিখে দিই তারপরে বলছি। দেখেন সন্ন্যাসীদের নেতা ছিল, তার নাম হচ্ছে ভবানী পাঠক। ভবানী পাঠক, ঠিক আছে, ভবানী পাঠক। ভবানী পাঠক ছিলেন এই সন্ন্যাসীদের নেতা, আর ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ। এবার এখান থেকে কি কি প্রশ্ন হয় সেটা একটু বলি। আপনাকে জিজ্ঞেস করে পরীক্ষায় যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন কোনটি, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন কোনটি, অথবা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র তুলে নিয়েছিলেন কারা? অ্যান্সার হবে ফকির সন্ন্যাসীরা বা ফকির সন্ন্যাসী আন্দোলন। এবার আপনাকে জিজ্ঞেস করবে ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন কে? ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন কে? অ্যান্সার হবে মজনু শাহ, প্রধান নেতা ছিলেন মজনু শাহ। এছাড়া সন্ন্যাসীর যে অংশ, সেই অংশের নেতা ছিলেন ভবানী পাঠক। এই ফকির সন্ন্যাসী আন্দোলন 1760 সালে শুরু হয়ে ভারতের বর্তমান বাংলার উত্তরাঞ্চল, যেমন রাজশাহী, রংপুর, দিনাজপুর, তারপরে ময়মনসিংহ, জামালপুর, এরপরে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, নদিয়া, তারপরে বিহারের কিছু অঞ্চলে, ব্যাপক অঞ্চল জুড়ে এই ফকির সন্ন্যাসী আন্দোলন চলতে থাকে। এরপর 1800 সালে যখন মজনু শাহ মারা যান, 1800 সালে এসে ফকিরদের নেতা মজনু শাহ মারা যান, স্বাভাবিক মৃত্যু হয় তার। এই মজনু শাহ মারা যাওয়ার পরে এই আন্দোলনটা আস্তে আস্তে স্তিমিত হয়ে পড়ে এবং একসময় এটা হারিয়ে যায়। তাহলে আমাদের প্রথম আন্দোলন ফকির সন্ন্যাসী আন্দোলন, যেটা আমরা শেষ করলাম। পরেরটা ছিল চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহ হয়েছিল 1776 সালে এবং এইটা 1789 সাল পর্যন্ত চলেছিল। কেন চাকমারা বিদ্রোহ করলো? দেখেন 1760 সালে, সালটা ছিল 1760 সালে চট্টগ্রাম ইংরেজ শাসনের অধীনে আসে। একটু খেয়াল করি, 1760 সালে বাংলাদেশের যে চট্টগ্রাম বা পাহাড়ি অঞ্চল আছে, এইটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যভুক্ত হয়ে যায় এবং তারা শাসন ক্ষমতা গ্রহণ করেই এই অঞ্চলে কর বা রাজস্ব বা ট্যাক্স বাড়াতে থাকে। প্রত্যেকবার, এমনকি বছরে 2-3 বার করে ব্রিটিশ সরকার ওই অঞ্চলে ট্যাক্স বাড়াতে থাকে। এই ট্যাক্সের প্রতিবাদে 1776 সালে, 60 থেকে 76, প্রায় 16 বছর পরে এসে একজন চাকমা রাজা, যার নাম হচ্ছে জোয়ান বক্স, বুড়া বক্স না, এই রাজার নাম কি? জোয়ান বক্স। এই জোয়ান বক্স ছিলেন ওই সময়ে চাকমার রাজা, চাকমাদের রাজা, এবং চাকমা রাজার অনুমতিক্রমে চাকমা রাজার সেনাপতি, তার নাম হচ্ছে রানু, তার নাম কি? রানু খান ছিলেন এই জোয়ান বক্সের সেনাপতি। এই রানু জোয়ান বক্সের নির্দেশ ক্রমে বা অনুমতি ক্রমে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং এই 76 সাল থেকে শুরু করে 89 দীর্ঘদিন এই বিদ্রোহ আন্দোলন সংগ্রাম চলতে থাকে। ব্রিটিশ সরকার বারবার এই অঞ্চল আক্রমণ করে, কিন্তু এই যে দুর্গম এলাকার কারণে প্রতিবারই ব্রিটিশ সরকার কিন্তু চাকমাদের কাছে হেরে যায়। এক পর্যায়ে 1789 সালে ইংরেজ সরকার চাকমাদের সঙ্গে একটা চুক্তি করে, সমঝোতা করে, এর মাধ্যমে চাকমা বিদ্রোহের সমাপ্তি ঘটে। এরপরে আমরা যে বিদ্রোহটা দেখব, তিতুমিরের বিদ্রোহ, খুবই গুরুত্বপূর্ণ। তিতুমিরের নাম শুনিনি, তিতুমিরের নাম জানি না, নারিকেল বাড়িয়ার নাম শুনিনি, এমন মানুষ মনে হয় আমাদের বাংলাদেশে নাই। তো এখান থেকে প্রশ্ন আসে, তিতুমির, যার আসল নাম হচ্ছে নেসার আলী, এই লোক পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন, 24 পরগনা এই অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সে ওহাবি আন্দোলনে জড়িয়ে পড়েন। ওহাবি আরেকটা আন্দোলন, সেটা অন্য একদিন বলবো। ওহাবি আন্দোলনে জড়িয়ে পড়েন এবং তিনি এই ওহাবি আন্দোলন থেকে ডাইভার্ট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন
শুরু করেন এবং তিনি 1830 সালে বারাসত নামক একটা জায়গায় বারাসত 24 পরগনা জেলার একটা জায়গার নাম বারাসত। এই বারাসতে বিদ্রোহ করেন। কখন? 1830 সালে। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। যখন বারাসতে তিতুমির বিদ্রোহ করেন তখন তিনি বুঝতে পারেন যে ইংরেজদের সঙ্গে আমার যুদ্ধ অনিবার্য, আমাকে অবশ্যই ইংরেজদের সঙ্গে এবার যুদ্ধ করতে হবে, কারণ ইংরেজরা আমাকে আক্রমণ করবে। এই জন্যে তিনি 1731 সালে 24 পরগনার নারিকেল বাড়িয়া নামক একটা জায়গায় নারিকেল বাড়িয়া নামক একটা জায়গায় একটা কেল্লা দুর্গ নির্মাণ করেন, যেই দুর্গ ছিল বাঁশ দ্বারা নির্মিত। ঠিক আছে, বাঁশ দ্বারা নির্মিত একটা দুর্গ তিনি তৈরি করেন। এই 1831 সালে 19 নভেম্বর, তারিখটা ছিল 19 নভেম্বর, এই 19 নভেম্বর ইংরেজরা তিতুমিরকে আক্রমণ করে এবং এখানে ব্যাপক একটা যুদ্ধ হয়, ব্যাপক সংঘর্ষ হয় এবং তিতুমির সহ 40 জন শহীদ হন। 40 জন এই যুদ্ধে, নারিকেল বাড়িয়ার যুদ্ধে শহীদ হন। কখন? 1831 সালের 19 নভেম্বর। এবার এখান থেকে কি প্রশ্ন আসে সেটাও আমরা একটু শুনে নেব। এখান থেকে প্রশ্ন আসবে, দেখেন এর আগে যে বিদ্রোহগুলো দেখলাম এখানে কেউ যুদ্ধ করতে গিয়ে ইংরেজদের হাতে মারা যায়নি। ঠিক আছে, যুদ্ধ করেছে কিন্তু উল্লেখযোগ্য মারা কেউ যায়নি। তিতুমির প্রথম বাঙালি যিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। এখন প্রশ্ন আপনাকে করবে যে তিতুমিরের বিদ্রোহ কখন হয়েছিল, এটা একটা প্রশ্ন হতেই পারে। এছাড়া সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে সেটা হচ্ছে তিতুমির কোন বাঙালি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে শহীদ হন? কে প্রথম শহীদ হন? তাহলে কোন বাঙালি? সেটা হচ্ছে তিতুমির। আবার প্রশ্ন করবে না তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় নির্মিত হয়েছিল? নারিকেল বাড়িয়ায়। খুব সহজ। এরপর আমরা 4 নম্বর যে বিদ্রোহ দেখব সেটা হচ্ছে ফরায়েজি আন্দোলন। একটু খেয়াল করব, এখানে খুবই গুরুত্ব দিয়ে একটা জিনিস খেয়াল করব। ফরায়েজি শব্দটা এসেছে ফরজ থেকে। ফরজ, ইসলামে কিছু বিধিবিধান আছে যেগুলো আল্লাহ পালন করতে বলেছেন, যেমন সালাত আদায় করতে বলেছেন, যেমন রোজা রাখতে বলেছেন, যেমন হজ করতে বলেছেন, জাকাত দিতে বলেছেন। এরকম 5টি স্তম্ভকে আমরা ফরজ বলে থাকি, আরো কিছু ফরজ আছে। এইবার এই ফরজ থেকেই আসলে ফরায়েজি আন্দোলনের জন্ম। ফরায়েজি আন্দোলন যিনি জন্ম দিয়েছিলেন তার নাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। এটা আমরা নিশ্চয়ই সবাই জানি, হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ তিনি মাদারীপুরে জন্মগ্রহণ করেছিলেন। মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন 1781 সালে তিনি মাদারীপুরে জন্মগ্রহণ করেন। এরপরে 1818 সালে, সালটা ছিল এই যে 1818 সালে তিনি একটা আন্দোলন শুরু করেন। সেই আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না, এটা ছিল ইসলামের ফরজ পালন করার একটা আন্দোলন। কারণ ওই সময় যারা মুসলিম ছিল ভারতীয় উপমহাদেশে তাদের অধিকাংশই ইসলামের ফরজ বিধানটাও মানতে তারা অনীহা প্রকাশ করত। অর্থাৎ মানুষ নামাজ পড়তো না, রোজা রাখতো না, জাকাত দিত না, হজ করাতেও পরের কথা, জাকাত দেওয়া তো পরের কথা, নামাজটাই ভালো করে পড়তো না। তো হাজী শরীয়তুল্লাহ চিন্তা করলেন যে এই জাতিকে নিয়ে কি হবে, তারা আসলে নিজেদের ধর্মই মানে না। তাহলে যে জাতি নিজেদের ধর্মও মানে না, যে জাতি শিক্ষিত না, সে জাতি আসলে কিভাবে বিশ্ববুকে মাথা তুলে দাঁড়াবে, তাদের উন্নয়ন হবে কেমনে? এই প্রেক্ষিতেই হাজী শরীয়তুল্লাহ আন্দোলন শুরু করেছিলেন। মূলত তিনি একটা প্রচারণা চালাচ্ছিলেন, ক্যাম্পেইন করছিলেন যে যারা মুসলিম আছো তারা অবশ্যই এই ইসলামের ফরজ বিধানগুলো পালন করো, তুমি সুন্নত নফল পালন পরে করো, আগে ফরজটা পালন করো। এইটাই হচ্ছে ফরায়েজি আন্দোলন। তো এই ফরায়েজি আন্দোলনকে আমি সশস্ত্র আন্দোলনের মধ্যে কেন আনছি? কারণ এটা তো ব্রিটিশদের বিরুদ্ধেও কোনো আন্দোলন ছিল না। এটার কাহিনী হচ্ছে হাজী শরীয়তুল্লাহ মারা যাওয়ার পর তার ছেলে, যার সংক্ষিপ্ত নাম দুদু মিয়া, হাজী শরীয়তুল্লাহ মারা গেলেন। এরপরে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করলেন। এরপর তিনি
এক পর্যায়ে ব্রিটিশদের এই যে জমি থেকে খাজনা আদায় করা এর বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলেন। তিনি মনে করতেন যে জমি আল্লাহর দান, এটা সার্বভৌমর ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, সুতরাং জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী। তো যখন ব্রিটিশ সরকারকে খাজনা দিতেই নিষেধ করলেন, সাধারণ মানুষকে নিষেধ করলেন যে ব্রিটিশ সরকারকে খাজনা দেওয়ার দরকার নেই, তাহলে কি ব্রিটিশরা ওকে ছেড়ে দিবে? না, ছেড়ে দিবে না। তখন ব্রিটিশরা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে। এইভাবে ফরাজি আন্দোলনটা একটা ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন থেকে শুরু হয়ে একটা সশস্ত্র আন্দোলনে রূপ নিল। এখন দেখেন প্রশ্ন করবে কি এখান থেকে, সেটা একটু জেনে নিই। আপনাকে জিজ্ঞেস করবে ফরাজি আন্দোলনের জনককে, তাহলে হাজী শরীয়তুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন, এই প্রশ্নগুলো আসে। এরপর আপনাকে জিজ্ঞেস করবে ফরাজি আন্দোলনকে একটি সশস্ত্র আন্দোলনের রূপ দেন কে? অ্যান্সার দুদু মিয়া। এইখান থেকে ফরাজি আন্দোলন শেষ। পরেরটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। আমাদের ভারতীয় উপমহাদেশের কিছু অঞ্চলে, যেমন বর্তমান বাংলাদেশের রাজশাহী, রংপুর, দিনাজপুর, তারপরে হচ্ছে জয়পুরহাট, এই অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, তারপরে বিহারের কিছু অংশে সাঁওতালদের বসবাস, যারা নেগ্রিটোদের বংশধর, এর আগে বলেছিলাম। এই সাঁওতালদের মধ্যে দুই ভাই, একজনের নাম হচ্ছে কানু, আরেকজনের নাম হচ্ছে সিধু। এই কানু আর সিধু দুই ভাই 1855 সালের 30 জুন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। উদ্দেশ্য ছিল স্বাধীন সার্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠিত করা। সো এই সাঁওতালদের বিদ্রোহ আরেকটা সশস্ত্র বিদ্রোহ ছিল, এবং এক পর্যায়ে সিধু এবং কানু এরা মারা গেলে এই আন্দোলনটা স্থবির হয়ে যায়। তো এই যে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেছিল 30 জুন, এই জন্য এখন পর্যন্ত বাংলাদেশে সাঁওতাল দিবস পালন করা হয় 30 জুন। প্রেক্ষাপটটা ছিল এই সাঁওতাল বিদ্রোহ। এরপরে নীল বিদ্রোহ, এটার কথা আমরা প্রায় সবাই জানি। এই যে আমরা নীল কালারের জামা পরি, নীল কালারের কাপড় কিনি, নীল কালার ঘরে রং করি, এই নীল এখন তো কেমিক্যাল থেকে উৎপন্ন হয় এই রংটা, কিন্তু একটা সময় বিশেষ একটা গাছ, যার নাম বলা হচ্ছে নীল গাছ, এই গাছের বীজ থেকে প্রসেস করে নীল রং তৈরি করা হতো। ইংল্যান্ডে যখন 1760 সালের দিকে শিল্প বিপ্লব হয়, তখন ব্যাপক নীল রঙের চাহিদা দেখা দেয়, এবং নীল রং প্রস্তুত করার জন্য, নীল চাষ করার জন্য ইউরোপীয় বণিকরা এই ভারতে আসে, এবং ভারতের উপমহাদেশ, বিশেষ করে বাংলার এই অঞ্চলে, কুষ্টিয়া, যশোর, তারপরে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু জায়গায়, জামালপুর, ময়মনসিংহ, এই অঞ্চলগুলোতে, রাজশাহী, রংপুর, এই অঞ্চলগুলোতে তারা সবচেয়ে উৎকৃষ্ট মানের জমি কৃষকদের কাছ থেকে নিত, এবং কৃষকদের কি করত? দাদন দিত, আগেই টাকা দিত, এবং তাদেরকে নীল চাষ করতে বাধ্য করত। চাষ করার পরে সেই নীলটা ন্যায্য মূল্য না দিয়ে তারা নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছামাফিক দাম দিয়ে কৃষকদের কাছ থেকে কিনত। ফলে নীল চাষি যারা, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এবার তারা যদি নীল চাষ করতে না চাইতো, যে আমি নীল চাষ করব না কারণ এখানে লাভ নাই, ক্ষতি হচ্ছে, তখন এই নীলকররা, এই বণিকরা কৃষকদের উপরে অমানবিক অত্যাচার করত। তাদেরকে ধরে এনে তারা নীলকুঠি, মনে করেন বিজনেস হাউস প্রতিষ্ঠা করেছিল, যার নাম নীলকুঠি বলা হচ্ছে। এই নীলকুঠিতে এই কৃষকদের ধরে এনে ব্যাপক নির্যাতন করা হতো, যেন তারা নীল চাষ করতে বাধ্য হয়। এই ঘটনার ছিল 1859। এই ঘটনার প্রেক্ষিতে 1859 সালে যশোর, কুষ্টিয়া, এই অঞ্চলে নীল বিদ্রোহ শুরু করে। কৃষকরা বিদ্রোহ শুরু করে যে আমরা নীল চাষ করতে পারবো না। এরপর এই নীল বিদ্রোহ নিয়ে তারিখটা ছিল, সালটা ছিল 1860। 1860 সালে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তিত্ব দীনবন্ধু মিত্র, এই দীনবন্ধু মিত্র একটা নাটক লিখে ফেলেন, যার নাম ছিল নীল দর্পণ। নাম কি? নীল দর্পণ। এই নীল দর্পণ নাটক প্রকাশিত হওয়ার পরে এটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এখন যেমন কোনো ঘটনা ঘটলেই ফেসবুকে ভাইরাল হলে সরকার সেটার বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাই না? ধরেন যে কোনো জায়গায় চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, নারী নির্যাতন হয়েছে, এরকম কোনো ঘটনা যদি ভাইরাল হয়ে যায়, তখন
সরকারের আসলে টনক নড়ে এবং ওইটা নিয়ে একটা অ্যাকশন নেয়। ঠিক ওই একইভাবে যখন নীলদর্পণ নাটকের মাধ্যমে এই ব্যাপারটা ভাইরাল হয়ে গেল, তখন ব্রিটিশ সরকার একটা কমিশন গঠন করলো, তার নাম ছিল নীল কমিশন। ঠিক আছে, নীল কমিশন। এই নীল কমিশন গঠন করার পরে একটা আইন তৈরি করা হলো যে কৃষকরা যদি নীল চাষ করতে না চায় তাহলে তাদেরকে জোর করে নীল চাষ করানো যাবে না। যখন নীল কমিশন গঠন হয় 1862 সালে, এর মাধ্যমে নীল বিদ্রোহের অবসান ঘটে। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখলাম যে নীল বিদ্রোহ কখন হয়, এটা একটা প্রশ্ন। 1859 থেকে 62 সাল পর্যন্ত। নীল দর্পণ নাটক কিসের ভিত্তিতে রচিত হয়, এর রচয়িতাকে, এটা কত সালে প্রকাশিত হয়, নীল দর্পণের ইংরেজি অনুবাদককে, ইংরেজি অনুবাদের নাম কি, এরকম প্রশ্ন হয়। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং এটার নাম দেন ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। ঠিক আছে, ইংরেজিতে এর নাম হচ্ছে ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এরপর আপনাকে জিজ্ঞেস করবে নীল কমিশন কত সালে গঠিত হয়েছিল এবং নীল বিদ্রোহের অবসান ঘটেছিল কখন। এর পরের আন্দোলনটা হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন, সেটা হচ্ছে সিপাহী বিপ্লব 1857। 1857 সালের সিপাহী বিপ্লবের কথা আমরা অনেকেই জানি, তবে এর প্রেক্ষাপট হয়তো জানি না বা হয়তো মনে নেই। আরেকবার মনে করিয়ে দিই, 1857 সাল, 1757 সালে ব্রিটিশরা ক্ষমতা দখল করার 100 বছর পরে এদেশে সিপাহীরা বিদ্রোহ করে। সিপাহী মানে সোলজার, সৈনিক, সেনাবাহিনীর সদস্যরা। তো স্বাভাবিকভাবে আপনার মনে হতে পারে যে ব্রিটিশ সরকারের সেনাবাহিনী তারা সরকারের বিরুদ্ধে কেন বিদ্রোহ করলো। এখনো কিন্তু সেনাবাহিনীর বিদ্রোহ হয় মাঝে মধ্যে, তাই না? যদি দেশের অরাজকতা হয়, যদি দেশের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সরকার কর্তৃক, তাহলে সেনাবাহিনী সেখানে দায়িত্ব নিয়ে সেনা শাসন চালু করে, তাই না? তো এইটা ওই সময়ও হতো। আর এর কারণ হচ্ছে আরেকটা, যে সেনাবাহিনীর যে অংশের লোকজন বিদ্রোহ করেছিল তারা আসলে কেউ ব্রিটিশ ছিল না, ইংরেজ ছিল না। ব্রিটিশরা, ওই যে বললাম, এদেশে ক্ষমতা দখল করার পরে প্রত্যেকটা জায়গাতে ব্যাপক হারে এদেশীয় মানুষ নিয়োগ দিয়েছিল, সেনাবাহিনীও তার ব্যতিক্রম নয়। তো সেনাবাহিনীতে যখন তারা ভারতীয়দের নিয়োগ দিয়েছে, এই ভারতীয়রা সেনাবাহিনীতে চাকরি করছে। এবার 1853 সালে একটা ঘটনা ঘটে গেল। দেখেন, সালটা ছিল 1853। এই 1853 সালে একটা বন্দুকের কার্তুজ আসলো, যার নাম হচ্ছে এনফিল্ড। এটা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল নয়, এটা এনফিল্ড নামক একটা বন্দুকের কার্তুজ। বন্দুকের কার্তুজ কি, ধরেন এই যে এটা বুলেট, হ্যাঁ, এটা বুলেট। এই বুলেটগুলো যে প্যাকেটের মধ্যে থাকে তাকে বলা হয় কার্তুজ। তো একটা ঘটনা যেটা ঘটলো 1853 সালে, ব্রিটিশ সরকার এই যুদ্ধের জন্য নতুন একটা বন্দুক নিয়ে আসলো, যেটার বা কার্তুজ নিয়ে আসলো, যেটার নাম হচ্ছে এনফিল্ড নামক একটা বন্দুক নিয়ে আসলো। এবার এর কার্তুজ কাটতে হতো দাঁত দিয়ে, সৈনিকরা দাঁত দিয়ে কার্তুজটা কেটে সেটা বন্দুকের মধ্যে ঢুকাতো, বুলেটটা। তো রিউমার হয়ে গেল, একটা জিনিস ভাইরাল হলো যে ব্রিটিশ সরকার ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে সবার ধর্মীয় বিশ্বাসকে ভুলুণ্ঠিত করার জন্য একটা ষড়যন্ত্র করেছে। কি, ওই যে কার্তুজ দাঁত দিয়ে কাটতে হয়, ওই কার্তুজ তৈরি করেছে গরু এবং শূকরের চর্বি দিয়ে। বুঝতে পারছেন? গরু হিন্দুরা খায় না, আর শূকর মুসলিম খায় না। তো ওইখানে যদি কার্তুজে গরু এবং শূকরের চর্বি থাকে, তাহলে তো এটা দুইজনের জন্যই এটা মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়। এই ঘটনা যখন প্রকাশিত হয়ে গেল, তখন সেনাবাহিনীর মধ্যে ব্যাপক বিদ্রোহ দেখা দিল, এটা ছড়িয়ে পড়লো। প্রথমে বিদ্রোহ করেছিলেন মঙ্গল পাণ্ডে নামক একজন সৈনিক। মঙ্গল পাণ্ডে, এটা কোথায় ছিল? ব্যারাকপুর। মঙ্গল পাণ্ডে একজন সৈনিক, যিনি ব্যারাকপুর সেনানিবাসের একজন সৈনিক ছিলেন। এই মঙ্গল পাণ্ডে প্রথমেই ব্রিটিশদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো এবং তারা বিভিন্ন এলাকা দখল করতে শুরু করলো। বাংলা, মানে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, সাতারা, নাগপুর, ঝাঁসি, অযোধ্যা, লখনৌ, এই ব্যাপক অঞ্চলে সিপাহী বিদ্রোহ
একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়লো। সিপাহীরা দিল্লি দখল করে ফেললো, ব্রিটিশদের কাছ থেকে দিল্লি দখল করে ওই সময়ের যিনি দিল্লির তখনও কিন্তু মুঘল সম্রাট নামে মাত্র ছিলেন এবং বেঁচে ছিলেন, তার নাম হচ্ছে, সংক্ষেপে লিখলাম আমি, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এই দ্বিতীয় বাহাদুর শাহকে সৈনিকরা কি করলো, আবারও ভারতের সম্রাট ঘোষণা করে তার নেতৃত্বে বিদ্রোহ পরিচালনা করতে শুরু করলো। কিন্তু সংগঠিত নেতৃত্ব বা শক্তিশালী নেতৃত্বের অভাবে এই বিদ্রোহটা আসলে ব্যর্থ হলো। ব্রিটিশ সরকার অগণিত সৈনিককে হত্যা করে এই বিদ্রোহ দমন করলেন। এই যে সিপাহী বিপ্লব, আমরা বলছি সিপাহী বিপ্লব, কিন্তু ব্রিটিশ সরকারের ভাষায় এটা হচ্ছে বিদ্রোহ। আর আমাদের উপমহাদেশীয় ঐতিহাসিকদের মতে এটা ছিল বিপ্লব এবং এইটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রাম। তাহলে সিপাহী বিপ্লবকে কি বলা হচ্ছে? ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এইবার এইখান থেকে আরেকটু ঘটনা সামনে যাই, বাংলাদেশেও কিন্তু সিপাহী বিপ্লবের একটা স্মৃতি আছে, সেটার নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। এটা নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন অথবা অনেকেই ঘুরে বেরিয়েছেন, সেখানে গিয়েছেন। ঢাকার সদরঘাটে বর্তমান জগন্নাথ ইউনিভার্সিটি যেখানে আছে তার প্রায় সামনেই একটা ওই যে আন্টা ঘর আছে, ওইখানেই বাহাদুর শাহ পার্ক বলে একটা জায়গা আছে। তো এইখানে কি হয়েছিল, এই যে 1857 সালে সিপাহী বিপ্লব হলো, এটা ব্যর্থ হলো। এরপরে 1858 সালে এসে মানে ওই বিদ্রোহে যেই সেনাবাহিনীরা সৈনিকরা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওইখানে ধরে এনে প্রকাশ্যে ফাঁসি দিয়ে গাছের সঙ্গে তাদের মৃতদেহগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল, যেন সাধারণ মানুষ এটা দেখে ব্রিটিশদের আরো অনেক বেশি ভয় পায়। এইবার 1858 সালে এই জায়গার নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। ওই সময়ে যিনি ইংল্যান্ডের রানী ছিলেন, রানী ভিক্টোরিয়া, তার নাম অনুসারে এই পার্কটার নামকরণ করা হয় 1858 সালে ভিক্টোরিয়া পার্ক। এরপর 1958 সালে, এই ঘটনার 100 বছর পরে 1958 সালে এই জায়গার নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। কারণ এই যে এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, তার নাম অনুসারে এই ঢাকার বর্তমান বাহাদুর শাহ পার্ক নামকরণ করা হয়েছে। তাহলে এইটা সিপাহী বিপ্লবের স্মৃতি বিজড়িত একটা জায়গা। এবার প্রশ্নগুলো বলি। আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি ছিল? তাহলে সিপাহী বিপ্লব। কখন হয়েছিল? 1858 সালে। সহজে মনে রাখতে পারবেন 1757 সালে ব্রিটিশরা পলাশী যুদ্ধের মাধ্যমে এই দেশ শাসন গ্রহণ করেছিল, দখল করেছিল। ঠিক 100 বছর পরে 1857 সালে এসে তারা এই বিদ্রোহের সম্মুখীন হয়। এই বিদ্রোহের নেতৃত্ব বা প্রথম বিদ্রোহ করেছিলেন কে? মঙ্গল পাণ্ডে। কোথায় বিদ্রোহটা শুরু হয়েছিল? ব্যারাকপুরে। এই বিদ্রোহের নেতা বানানো হয়েছিল কাকে? দ্বিতীয় বাহাদুর শাহকে। তারপরে হচ্ছে এরকমও প্রশ্ন আসতে পারে যে কোন বন্দুকের কারণে এই বিদ্রোহটা হয়েছিল? এনফিল্ড, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলে চড়ে আপনারা ইদানিং ঘুরে বেড়াচ্ছেন, সেই এনফিল্ড। আরেকটা আন্দোলন হচ্ছে স্বদেশী আন্দোলন। 1905 সালে, খুব অল্প সময়ের মধ্যে আমি ক্লাস শেষ করে দেবো। 1905 সালে আপনারা জানেন বঙ্গভঙ্গ হয়। পূর্ববঙ্গ ও আসাম নামে দুইটা প্রদেশে বাংলাকে ভাগ করে ফেলা হয়। এই বঙ্গভঙ্গের ফলে এই পূর্ববঙ্গের মুসলিমরা খুশি হলেও হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা এতে অখুশি হয় এবং এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কবি মুকুন্দ দাস। এরা এরকম বড় বড় বিখ্যাত ব্যক্তিত্ব সরাসরি এই সিদ্ধান্তের, সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেন এবং এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। রবীন্দ্রনাথ নিজে আন্দোলন করেননি, কিন্তু তিনি এই বাংলাকে একত্রিত করার জন্য রাখি বন্ধন উৎসব চালু করেন। বাংলার মাটি বাংলার জল, এই গানটি তিনি রচনা করেন। কবি মুকুন্দ দাস, তাকে চারণ কবি বলা হয়। এই কবি মুকুন্দ দাস গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে বেড়াতেন। ও পরনা রেশমি চুড়ি বঙ্গনারী। আমি গানটা সরাসরি শুনে নিয়ে জন্য সুর করে গাইতে পারছি না, হ্যাঁ, তাছাড়া আমি সুর করে আপনাকে
আপনাকে গিয়ে শোনাতাম। তো এইভাবে মুকুন্দ দাস মানুষের আবেগকে উদ্বেলিত করেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি মানুষকে সংগঠিত করেন, এভাবে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে। স্বদেশী আন্দোলনের উদ্দেশ্যই ছিল যে এই বাংলাকে দুই ভাগ করতে দেওয়া যাবে না, বাংলাকে আবার এক করতে হবে। 1905 সালে এই আন্দোলনটা শুরু হয়, আর 1908 সালে গিয়ে এই আন্দোলনটার এক ধরনের সমাপ্তি হয়। কিন্তু এই আন্দোলন একেবারে শেষ হয়ে গিয়েছিল না। এই আন্দোলনের ফলে আমাদের বাংলায় আরো 4 জন মানুষ বিদ্রোহী হয়ে উঠেছিলেন, যাকে আমরা বলছি বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন। ঠিক আছে, আপনারা ক্ষুদিরামের নাম শুনেছেন, আপনারা হয়তো বাঘা যতীনের নাম শুনেছেন, যদি নাও শুনে থাকেন মাস্টার দা সূর্য সেনের নাম শুনেছেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম শুনেছেন। এই 4 জন মানুষ এই আন্দোলনকে সশস্ত্র আন্দোলনের রূপ দিয়েছিলেন। এই 4 জনের সঙ্গে আরো অনেক মানুষ ছিলেন, তবে এই 4 জনই আমরা মুখ্য হিসেবে জানি বা পড়ি। দেখেন, ক্ষুদিরামের আন্দোলন, মাস্টারদা সূর্য সেনের আন্দোলন বা প্রীতিলতা ওয়াদ্দেদারের আন্দোলন, এগুলো ছিল স্বদেশী আন্দোলনের প্রভাবেই জন্ম নেয়া সশস্ত্র আন্দোলন। ঠিক আছে, স্বদেশী আন্দোলনের পরে এই স্বদেশী আন্দোলনের পক্ষে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন সমিতি গড়ে ওঠে। যেমন কলকাতায় একটা সমিতি গঠন করা হয়েছিল যার নাম হচ্ছে যুগান্তর যুগান্তর সমিতি। ঢাকায় গঠন করা হয়েছিল অনুশীলন নামক একটা সমিতি, অনুশীলন। তারপরে ময়মনসিংহে তৈরি করা হয়েছিল সুহৃদ নামক একটা সমিতি। এইভাবে স্বদেশী আন্দোলনের পক্ষে কিছু সংগঠন তৈরি হয়েছিল এবং এরা সবাই ছিল সশস্ত্র বিপ্লবী। তারা চেয়েছিল যুদ্ধ করে এদেশ থেকে ব্রিটিশকে বিতাড়িত করতে। তার প্রথম ব্যক্তি হচ্ছেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু 1889 সালে পশ্চিমবঙ্গের একটা গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি যখন ক্লাস 8-এ পড়েন তখন এই যে যুগান্তর সমিতি, সেখানে যুগান্তর সমিতিতে একটু আগে বললাম যেটার নাম, এখানে যোগদান করেন এবং তিনি বিপ্লবী হয়ে ওঠেন। তো যুগান্তর সমিতি তাকে এবং প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকিকে একটা দায়িত্ব দেয়। কি দায়িত্ব? ওই সময়ে কলকাতা প্রেসিডেন্সির প্রধান যে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, তাকে হত্যা করতে হবে। তো কিংসফোর্ডের গাড়ি যাবে, সিদ্ধান্ত হলো কিংসফোর্ডের গাড়ি, তাদের গোয়েন্দারা খবর দিল অমুক দিন কিংসফোর্ডের গাড়ি রাস্তা দিয়ে অমুক জায়গায় যাবে। এইবার ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি এই কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলো। কিন্তু মানে কিংসফোর্ডের সৌভাগ্য আর এদের দুর্ভাগ্যক্রমে কিংসফোর্ড ওই গাড়িতে ছিলেন না, ওই গাড়িতে ছিলেন কেনেডির স্ত্রী এবং কন্যা। তারা দুজনেই এই হামলায় মারা যান। যখন তারা মারা যায় তারপরে 1908 সালের 11ই আগস্ট এই ক্ষুদিরাম আসলে গ্রেপ্তার হন। 1908 সালের 30 এপ্রিল ক্ষুদিরাম গ্রেপ্তার হন আর প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। তো ক্ষুদিরামকে এরপরে ফাঁসি দেওয়া হয়। কখন? 1908 সালের 11ই আগস্ট। এই ভারতবর্ষে বা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রথম যিনি ফাঁসি বরণ করেন, প্রথম যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, সে মানুষ ছিলেন ক্ষুদিরাম বসু। এভাবে প্রশ্ন আসে। বাঘা যতীন, অনেকেই হয়তো নাম শোনেননি, কারণ বাঘা যতীনের নাম সব বইয়ে এভাবে নাই। বাঘা যতীন কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করা একজন বীর। হ্যাঁ, তো এই বাঘা যতীন যেই কাজটা করেন, তিনি হচ্ছে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত, তখন তিনি যে কাজটা করেছেন, তিনি জার্মানিতে গেছেন এবং জার্মানিতে গিয়ে জার্মান যুবরাজের সঙ্গে দেখা করেছেন। উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা। ঠিক আছে, এই হচ্ছে বাঘা যতীন, এটাও আন্দোলনেরই একটা অংশ ছিল। মাস্টার দা সূর্য সেন, সবাই হয়তো নাম শুনেছেন মাস্টার দা সূর্য সেন। এই মাস্টার দা সূর্য সেন তিনি উমাতারা ইংরেজি উচ্চ বিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। এই জন্যে তার আসল নাম হচ্ছে সূর্য সেন। তিনি যেহেতু মাস্টারি করতেন, সেই জন্যে তার নামের সাথে মাস্টার দা এই শব্দটা লাগানো হয়। ঠিক আছে, তো মাস্টার দা সূর্য সেন তিনি কি করেন, তিনি চট্টগ্রামে বসবাস করতেন। চট্টগ্রামকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য তিনি চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের সিদ্ধান্ত নেন, লুণ্ঠন করেন, গ্রেপ্তার হন এবং সর্বশেষ 1934 সালের 12ই জানুয়ারি তাকে ফাঁসি দিয়ে
হত্যা করা হয়। এরপরে আরেকজন মানুষের নাম আমরা পড়বো, যিনি হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এই প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি ঢাকার ইডেন কলেজের স্টুডেন্ট ছিলেন। ঢাকার কোথাকার? ইডেন কলেজের স্টুডেন্ট ছিলেন। এই ঢাকার ইডেন কলেজের স্টুডেন্ট, তিনি একসাথে মাস্টার দা সূর্য সেনেরও স্টুডেন্ট ছিলেন। মাস্টার দা সূর্য সেনের দলে তিনি যোগ দেন এবং তাকে ইউরোপিয়ান ক্লাব এইটাতে আক্রমণ করতে পাঠানো হয় এবং সেখানে আক্রমণ করতে গিয়ে তিনি গ্রেফতার হওয়ার একটা সিচুয়েশনে পড়েন এবং গ্রেফতার হওয়ার আগেই পটাশিয়াম সাইনাইড খেয়ে তিনি আত্মহত্যা করেন। তো এই ছিল আজকের আন্দোলনের মানে লোকজন বা আন্দোলনগুলো। এর ছাড়াও ব্রিটিশদের বিরুদ্ধে যে অসহযোগ বা নিরস্ত্র আন্দোলন ছিল, এটা হয়তো অন্য একদিন ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তাহলে এ পর্যন্ত বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।